দেখুন, আমরা আজকে এসেছিলাম ওয়েস্ট বেঙ্গলের চিফ ইলেকশন অফিসারের কাছে। উনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সঙ্গে বিহেভ করেছে বা আলোচনা করেছে। যে সমস্যা এসআইআর করতে গিয়ে আমাদের সামনে এসছে, উনি নিজেই আলোচনা করলেন যে ওনার নিজেরও ধারণা ছিল না যে এরকম একটা সমস্যা আসতে পারে। সুপ্রিম কোর্টের এই ধরনের একটা হস্তক্ষেপ আসতে পারে। যেখানে 60 লক্ষেরও বেশি মানুষ আজকে অসহায় অবস্থায়, তাদের আগামী দিনে তাদের ভবিষ্যৎ, তাদের উত্তরসূরিদের ভবিষ্যৎ নিয়ে যখন তারপর সেখানে আমাদের দাবি, আমাদের পার্টির পক্ষ থেকে লিখিত মেমোরেন্ডাম আমরা জমা করেছি। আপনারা একই সমস্যা এখানে লেফট ফ্রন্টের পক্ষ থেকে, বাম ফ্রন্টের পক্ষ থেকে, বিমানবাবুরাও এসে বলেছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি থেকেও বলেছেন, আমরাও বললাম। আপনি যেটা বললেন যে 9 তারিখে ইলেকশন কমিশনের ফুল ব্রাঞ্চ আসছেন, তখন এটা নিয়ে ওনারা বলবেন। এবং অন্য স্টেট থেকেও, ঝাড়খণ্ড বা আদার স্টেট থেকেও প্রায় 200 কাছাকাছি বিচারপতিদের নিয়ে আসা হচ্ছে। ওখান থেকে আমাদের এটাকে কি করে শর্ট আউট করা যায় বা কি করে এই সমাধান করা যায়, সেটা ওনারা খুব দৃষ্টি দিয়ে বা উল্লেখযোগ্যভাবে ওনারা বিবেচনা করবেন। আমরা একটাই বলেছি যে মুর্শিদাবাদ জেলার মানুষ, সেখানে 11 লক্ষের উপর বেশি মানুষের এই 7 লক্ষের মধ্যে তাদের নাম বাদ দিচ্ছে এবং তারা সবাই জেনুইন ভোটার। তাদের কোনো কারণেই ভোট হবে অথচ তাদের নাম থাকবে না, ভোটার লিস্টের নাম থাকবে না, এটা মেনে নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা জেলা শাসকের অফিস, বিডিও অফিস বা টাউনশিপের পৌর দপ্তর, যেখানে যেখানে ইলেকশনের বুথ হয় বা যারা যেসব জায়গায় থাকে বা যারা ইলেকশনের আধিকারিক হিসাবে ডিউটি থাকেন, তাদের সমস্যা হবে, ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে, ল অ্যান্ড অর্ডার একটা মারাত্মক ইস্যু হবে। সেটা ওনারা বলেছেন, আমাদের শোনার চেষ্টা করছি আগামী দিনে ভালো। আমরাও ওনাদের উপরে আস্থা রাখছি, ভরসা রাখছি। আমরাও বিভিন্ন জেলায় জেলা শাসকদের অফিসে, আমি 9 তারিখে যখন বেঞ্চ এখানে আসবে, তখন আমরা মুর্শিদাবাদ জেলায়, যেহেতু 60 লক্ষের মধ্যে মেজর মুর্শিদাবাদ জেলা 11 লক্ষ, অপেক্ষাকৃত ছোট জেলা মালদা, সেখানেও 8 লক্ষ মানুষের এইভাবে হয়ে আছে। কাজে আমরা মুর্শিদাবাদে 9 তারিখে আমরা জেলা শাসকের অফিসে আমরা যে সমস্ত পরিচিত ভোটার বা যারা এই মধ্যে পড়ে আছে, যাদের খাওয়া দাওয়া নেওয়া সব বন্ধ হয়ে গেছে, তাদের যদি ডাক দিই তাহলে জেলা শাসকের অফিসে আর তিল ধরানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা কয়েক হাজার লোক নিয়ে, যেহেতু পবিত্র রমজান চলছে, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের ন্যায্য যাতে নাম ভোটার লিস্টে যারা জেনুইন ভোটার, তাদের নাম যাতে উঠে, তার দাবিতে আমরা আগামী 9 তারিখে মুর্শিদাবাদের জেলা শাসকের অফিসে আমরা আপনারাও চাইছেন যে যাতে যতক্ষণ না এই 60 লক্ষের নিষ্পত্তি হবে ততক্ষণ ভোট হবে না? এটা আমাদের মূল দাবি। আমাদের বক্তব্য তাতে উনি বলছেন তাদের তো 336 রুল চলে আসতে পারে, আসতে পারে, কিন্তু এতগুলো নাম বাইরে রেখে ভোট হবে, এটা কোনো মতেই পিসফুলি ভোট করতে পারবেন না এবং সেখানে আইন শৃঙ্খলা একটা ইস্যু হয়ে দাঁড়াবে। সেটা যাতে না হয়, আমরা পিসফুলি ভোট চাই এবং সবার অধিকার যাতে ভোটে প্রয়োগ করতে পারে, সেটা মানুষের। তার জন্য ভোট পিছিয়ে গেলে অসুবিধা নেই আপনার? নিশ্চয়ই কোনো অসুবিধা নেই, কারণ যদি টেকনিক্যালি এসআইআর করতে গিয়ে যদি এতগুলো মানুষের নাম যারা মৃত তাদের নাম বাদ গিয়েছে, আমরা তো কোনো প্রতিবাদ করিনি। যাদের ডবল নেম ছিল তাদের এক জায়গায় নাম আছে, এক জায়গায় বাদ গিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা জীবিত আছে, যারা প্রেজেন্ট, তাদের ভারতীয় নাগরিক, তারা দীর্ঘদিন ধরে তাদের পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করছে, তাদের নাম এইভাবে বাদ দিয়ে ইলেকশন হতে পারে না। তাতে যদি
ইলেকশন পিছিয়ে যায় আমাদের আপত্তি নেই, কিন্তু এই নাম যতক্ষণ পর্যন্ত সংযোজন না হবে ততক্ষণ পর্যন্ত যাতে ইলেকশন কমিশন হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে যেন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের যে সূচি বা বিজ্ঞপ্তি সেটা যাতে হয়ে যেতে পারে মানে হতে পারে তার জন্য মহাভারত কিছু অসাধারণ না, কারণ আমরা ভারতবর্ষের দেশ চালাচ্ছে যারা, তাদের রাষ্ট্রপতি মহোদয় তিনিও একজন কনস্টিটিউশন এর সর্বোচ্চ জায়গায় রয়েছে ভারতবর্ষের সংবিধানে, তিনার আন্ডারে প্রশাসন আছে। সেই প্রশাসন যদি 6 মাস চালায়, তাতে যদি সুষ্ঠুভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, অসুবিধা থাকার তো কোনো কথা না। কালকে মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, বুঝতেই পারেন তিনি, আমি মনে করি মুখ্যমন্ত্রী যদি আগে সতর্ক হতেন বা এটা সিরিয়াসলি নিতেন, যদি অযোগ্য লোকদের দিয়ে এই ডিএলওর স্থাপন না করতেন, তিনি যদি সতর্ক থাকতেন, যদি কোনো এক্সপার্ট লোকদের দিয়ে যদি এই ভোটার এসআইআর এর কাজ করাতেন, তাহলে আজকে মানুষের এত অসহায় পরিণতিতে হতো না। আজকের এই পরিস্থিতির জন্য যদি 3টে অপশন দেওয়া হয়, বিজেপি, নির্বাচন কমিশন এবং টিএমসি, কারা বেশি দায়ী আপনি কি মনে করেন? কমিশন, সেন্ট্রাল কমিশনকে আমি একটাই ক্ষেত্রে দায়ী করব, সেটা হচ্ছে পশ্চিমবাংলার মতো একটা বড় রাজ্য যেখানে 7,66,00,000 ভোটার ছিল, সেখানে মাত্র 4 মাসের সময় দিয়ে এসআইআর এর কাজ ঘোষণা করা বা চালু করা, এটার জন্য সেন্ট্রাল ইলেকশন কমিশন দায়ী। দ্বিতীয় দায়ী হচ্ছে রাজ্য সরকার। ওনারা প্রথমে বললেন এসআইআর মানবো না, এসআইআর করবো না, কিন্তু ডিউ টাইমে যখন 27 অক্টোবর 2025 যখন বিকেল 4:50 পর্যন্ত ইলেকশন কমিশন 12টা রাজ্য সহ বাংলার এসআইআর এর কথা ঘোষণা করলেন, তারপরে ডিউ টাইমে 4 নভেম্বর থেকেই এনাদের লোকদের আপন করতে লাগলেন এবং কাজ শুরু হলো। আমরা যেসব ফিনিক্সে বসবাস করি সেখানে অযোগ্য লোকদের, আইসিডিএস এর ওয়ার্কাররা কম্পিউটারের ক জানে না, তাদেরকে দিয়ে নিয়োগ করা হলো। এটা কার অপদত্ত? এটা রাজ্য সরকারের অপদত্ত। আজকে রাজ্য সরকার 90% দায়ী এই এসআইআর এর জন্য। এই যে 1,36,00,000 মানুষ নোটিশ পেল, এত হেয়ারিং, কারো প্রাণ চলে যাচ্ছে, টেনশন করছে, তাদের পরিবারের লোকরা তাদের গার্জেনকে নথি খুঁজতে গিয়ে তারা হয়রানি হচ্ছে। এর জন্য রাজ্য সরকার যদি সঠিকভাবে এই কাজটা চালু করতেন, তাহলে আমার মনে হয় এই সমস্যা আজকে সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হতো না, বা আদার স্টেট থেকেও এইভাবে জুডিশিয়ালদের এখানে নিয়োগ করতে। জাকারিয়া লস্কর, যিনি আপনার দলে আগে ছিলেন, তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে ইউপি আর বিজেপির বি টিম বা সি টিম হিসেবে কাজ করছে, বিজেপির যা প্ল্যানিং সেটাকে আপনারা এস্টাবলিশ করতে চেষ্টা করছেন। জাকারিয়া লস্কর বলে কোনো ব্যক্তি আমার দলে কোনোদিন ছিলেন না। কোনো ডকুমেন্টস আগে দেখান, তারপরে এর প্রশ্ন হচ্ছে। আমার দলের এই কোনো জায়গাতে ছিল না। এ আমার বাবরি মসজিদের ট্রাস্টে অযাচিত ইন্টারফেয়ার করতে গেছিলেন, এবং মুসলমানদের মৌলানা সমাজদের অনেক গোষ্ঠী আছে, কেউ হানাফি আছে, কেউ ফারাজি আছে, কেউ আল হাদিস আছে, কেউ অন্য আছে, সেখানে ঢুকে উনি নিজেদের দ্বন্দ্ব লাগাতে গিয়েছিলেন, তাই ওনাকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে সে আমার এগেইনস্টে স্টেটমেন্ট করার মূল ইস্যু। এ ধরনের কোন লোককে এরা সমাজের, এর আগে দেখবেন ওর কি বেশ ছিল, এত বড় বড় দাড়ি ছিল, মাথায় পাগড়ি পেতে ঘুরে বেড়াতো, মুসলিম সমাজকে অনেক বড় বড় কথা বলতো। আজকে সে দাড়ি রাখেনি, কেটে দিয়েছে, মাথায় পাগড়িও নাই, কোথায় চোর বিক্রি করে বেড়ায়, তার প্রশ্নের উত্তর দিতে হবে হুমায়ুন কবিরকে। বলছি ইসি এর সাথে দেখা করার সুযোগ মানে যদি হয়, কিছু বললেন সিও কে, যাতে আপনারা দেখা করতে পারেন? ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আসছে। ইলেকশন কমিশনে আমি বা আইএসএফ এরা কেউ দেখা করতে উনি করবেন কিনা সেটা উনি বলতে পারবেন না, কারণ আমরা এখনো সেই জায়গায় আসিনি। রাজ্যের 8টা রাজনৈতিক দলের সঙ্গে তারা মিটিং করবে, সেখানে নওশাদও নেই, আমরাও নেই। আগামী দিনে আমরা নিশ্চয়ই সেই জায়গায় আসব, তখন আমরা আলাদাভাবে দরকার হলে দেখা করার জন্য চেষ্টা করতে পারি, আপনাদের চাইতে পারি। তুমি যদি আলাপ করেন আমরা। আচ্ছা, জোটে শরিক হতে পারতো এমন 3টে দল, আপনার, নওশাদ সিদ্দিকী, এমনকি বাম, আজকে কাকতালীয়ভাবে হোক আর যাই হোক একই সঙ্গে কমিশনের অফিসে হাজির হয়েছেন। এটা কি নিছকই আপনি বলবেন একটা জাস্ট কাকতালীয় দেখুন, ঘটনা, নাকি মধ্যখানে হোলির জন্য 2 দিন ছুটি ছিল, আপনারা সবাই জানেন।
যে মঙ্গল এবং বুধবার দুদিন হোলির জন্য ছুটি ছিল। আমরা যখন ফাইনাল লিস্ট পেলাম, সেই লিস্ট পাওয়ার পর থেকেই প্রত্যেকটা যাদের নাম নেই তারা অনবরত সব সময়, আমরা যারা গ্রামে বাস করি, আমরা যারা শহরে বাস করি, আমরা যে যেখানে বসবাস করি, সেখান থেকে মানুষ অনবরত আমাদেরকে বলছে যে এটা কি হলো, আমাদের নাম যদি না থাকে আমরা কোথায় যাবো, আমরা কোনো ভোট দিতে পারবো না। তো আমরা সবসময় আশ্বস্ত করেছি। তো সেই হিসাবে আজকে যেহেতু দুদিন ছুটির পরে আজকে অফিস খুলেছে, আমরা দুদিন আগেই ইলেকশন কমিশনকে আমরা মেল করেছিলাম, আজকে সাক্ষাৎ করার সময় চেয়েছিলাম 3টের সময়। যা হোক, 8 ঘন্টা আগে পিছু হোক, যা হোক আমাদের উনি সময় দিয়েছেন। আমরা যে জোটের কোনো বার্তা নয়। না, হুমায়ুন কবির কি চাইবেন যে আগামী দিনে যে সিঙ্গেল এলেন একসঙ্গে হুমায়ুন কবির, নওশাদ আর মোহাম্মদ সেলিম একসঙ্গে ঢুকতেন সিও দপ্তরে? দেখুন, আমি অনেকবার ওপেন বলেছি যে বর্তমান সরকারটাকে পরাস্ত করা এবং সাম্প্রদায়িক বিজেপিকে পশ্চিমবাংলার ক্ষমতাতে বসতে না দেওয়ার জন্য আমরা অলওয়েজ যারা তৃণমূলকে হারাতে চাই, যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চাই, সেই সমস্ত ভাবাপন্ন দলগুলি বাম ফ্রন্টগতভাবে না, সিপিআইএম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। ফল এখনো আপনাদের বলার মতো কিছু নেই। আমি 10ই মার্চ পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে, সেখানে তারা কি করতে চায়, কি করবে তারা নিশ্চয়ই। আর গত কয়েকদিনের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমাদের রাজ্য সভাপতি ওয়াহিদ জমিল তিনি সেলিম সাহেবের সাথে বসেছিলেন, আবার কালকে সম্ভবত বসার কথা আছে। সেই পর্যায়ে আলোচনা চলছে। শেষমেশ কি হবে সেটা 10 তারিখটা 5 দিন হতে পারে, 15 তারিখ হতে পারে, কিন্তু আমরা লাস্ট 15 তারিখের বাইরে কারোর জন্য অপেক্ষা করবো না। আমি যদি জোট হয় সেক্ষেত্রে সেলিম সাহেব বাম ফ্রন্টগত ভাবে না, সিপিআইএম, কারণ বাম ফ্রন্টের শরিক দলদের কোনো রাজনৈতিক অস্তিত্ব বাংলার কোনো 84,000 ভোটের কোনো বুথে নেই। কাজে সিপিএম যদি আমাদের সঙ্গে জোটে আসে, আমি জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে সিপিএম এর সেলিম সাহেবকে জোটের নেতা মানতেও রাজি আছি, কিন্তু নট বামফ্রন্টের কোন শরিক দলকে সঙ্গে আমি জোট করব না, এটা আমার ক্লিয়ার কথা। কাজেই যদি ওনারা না আসেন, সে আইএসএফ হতে পারে, সিপিএম হতে পারে, না আসলেও হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি হয়ে গেছে। কারণ আপনারা জানেন যে জাতীয় উন্নয়ন পার্টি আর একটা রেজিস্ট্রেশন 2024 সালে নিয়ে রেখেছিল, আমাদের সেটা জানা ছিল না। আমরা যখন ইলেকশন কমিশনের কাছে ডিমান্ড করি, যখন ফাইনালাইজ হওয়ার সময় আমাদেরকে দিল্লি থেকে ইলেকশন কমিশন ডেকে পাঠায়, সেখানে গিয়ে বলেন যে এই হয়ে আছে, আপনারা কি চান। তো সেক্ষেত্রে আমরা ওনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওনারা আমাদের যে ইউপি আছে তার পাশে আম জনতা উন্নয়ন পার্টি রেজিস্ট্রেশন হয়েছে। আগামী দিনে লোগোও আমরা পেয়ে যাব, কারণ নওশাদের পার্টিরও এখন পর্যন্ত লোগো পাইনি, আপনারা জানেন। অন্যান্য যেসব পার্টি রেজিস্ট্রেশন আছে তাদেরও সেরকম লোগো নেই। একমাত্র আমার সঙ্গে যারা জোটে আছে মিম, তাদের সাথে আমার ফাইনাল হয়ে আছে, তাদের লোগো আছে পার্মানেন্ট। আসাদুল্লাহ ওয়াইসি, আমি, আমার তারা যে সিট চেয়েছে, খুব কম সংখ্যক সিট চেয়েছে, তাদের সাথে অ্যাডজাস্ট আরো ছোট ছোট 4-5টা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে, যদি সিপিএম না আসে, যদি আইএসএফ না আসে, আমি হুমায়ুন কবির আমার নেতৃত্বে 182টা আসনে লড়বো এবং আমি নির্ণায়ক শক্তি হয়ে আগামী দিনে বাংলার রাজনীতিতে বহিঃপ্রকাশ হবে এবং মিরাকেল রেজাল্ট করে আপনাদেরকে কাউন্টিং এর দিনে ফেস করবো। থ্যাংক ইউ। ডেপুটেশনে যে কাগজটা দেখো